সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রেক্ষাপটের অনুসন্ধানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে গত এক বছরে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। গত এক বছরে সবচেয়ে উদ্বেগজনকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মব সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তির প্রয়োগ বেড়েছে ব্যাপকভাবে। আর এসব অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনের অন্যতম প্রধান কারণ অবৈধ অস্ত্র। দেশ জুড়ে আজ অবৈধ অস্ত্রের ঝনঝনানি, সাধারণ মানুষ অসহায়। থানা থেকে অস্ত্র লুট হয়েছে, এই দুইটা ব্যাপার যদি কলাপস করে আসলে এই নির্বাচন কমিশন থেকে শুরু করে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটা মারাত্মক চ্যালেঞ্জ। এটা স্বাভাবিক পর্যায়ে কোনো চ্যালেঞ্জ অবশ্যই না। কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে পুলিশ কিন্তু এখন পর্যন্ত তার পারফেক্ট রোলে যাইতে পারে নাই। এটা অস্ত্রটা বৈধ অস্ত্রটা অবৈধ লোকের হাতে চলে গেছে, এটা উদ্ধার হওয়া উচিত। অস্ত্র উদ্ধার হয়নি, এটা তো বড় কথা হচ্ছে সন্ত্রাসীরা যখন সন্ত্রাসী কার্যক্রম করে, যদি তাদের কার্যক্রমটাই একে হলো সন্ত্রাসী কার্যক্রম, দ্বিতীয় কথা হলো যে এই অস্ত্রটা যদি আবার সরকারি অর্থাৎ বৈধ অস্ত্র হয় তাহলে তাদের কাজটা কিন্তু আরও বেশি ইজি হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে এই অস্ত্রগুলা এবং সবাইকে আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারাই আমার মনে হয় এটা হলো নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে সরকারের চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত। আসলে এই অস্ত্রগুলো উদ্ধার হয় নাই, এই অস্ত্র দেওয়া তারা এই নির্বাচনের ভিতরে অসাধু কোনো কাজকর্ম করতে চায় আর কি। তো এই অস্ত্রগুলো আমরা আশা করি অস্ত্রগুলো যাতে উদ্ধার করা হয়, আর অস্ত্র উদ্ধার করার জন্য একটা সদিচ্ছা থাকে, সে সদিচ্ছা আমি দেখি না প্রশাসনের ভিতরে আছে। তা আমি আশা করি ভবিষ্যতে যাতে অস্ত্রগুলো তাড়াতাড়ি উদ্ধার করে, আর সামনে যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয়, যাতে এই অস্ত্রের মাধ্যমে নির্বাচনের কোনো ব্যাঘাত না ঘটে। অপরাধমূলক কর্মকাণ্ডে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার। সরকার এরই মধ্যে বহুবার অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রেক্ষাপটের এবারের পর্বে আমরা অনুসন্ধান করব অবৈধ অস্ত্রের উৎস। চলুন দেখে আসি কোন পথে আসছে অবৈধ অস্ত্র। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আবিষ্কৃত হয় অস্ত্র। সভ্যতার বিবর্তন এবং প্রযুক্তি বিকাশের সঙ্গে অস্ত্রের ধরন বদলে যায়। আত্মরক্ষার হাতিয়ার হয়ে ওঠে সভ্যতা বিনাশী মারণাস্ত্র। অস্ত্র এখন আর কেবল আত্মরক্ষার হাতিয়ার নয়, বরং ক্ষমতা আর শক্তির উৎস। ব্যক্তি পর্যায়ে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই রয়েছে অস্ত্র ব্যবহারে বিধিনিষেধ। এদেশে অস্ত্র রাখা আইনের দ্বারা নিয়ন্ত্রিত। অস্ত্র আইনের আওতায় সরকারের লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা এবং ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আইনে যাই থাকুক না কেন, এদেশে অবৈধ অস্ত্র ব্যবহার বাড়ছে। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তার প্রমাণ। অবৈধ অস্ত্র এখন আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হল, এত অবৈধ অস্ত্র এলো কোত্থেকে? প্রেক্ষাপট অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশ বর্তমানে অবৈধ অস্ত্রের উৎস মোটা দাগে তিনটি: লুট বা চুরি হওয়া অস্ত্র, সন্ত্রাসী এবং অপরাধীদের হাতে বানানো অস্ত্র, সীমান্ত পথে আসা অস্ত্র। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর উত্তেজিত ছাত্র জনতা অনেক থানায় হামলা করে। এই সুযোগ নেয় কিছু চিহ্নিত অপরাধী, তারা থানা লুট করে। আন্দোলনকারীদের সাথে সে সময়ে মিশে যায় অপরাধীরা, এবং আন্দোলনকারীদের আড়ালেই অপরাধীরা থানা থেকে এবং র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন থেকে এই অস্ত্রগুলো তারা চুরি করে নিয়ে যায়। যখন থানা ভাঙচুর করে তারই আড়ালে আর কি এই কাজগুলো করে খুব সূক্ষ্মভাবে, এবং এগুলো দেশের বিভিন্ন জায়গায় ম্যাক্সিমামই হচ্ছে আপনার লুকায়িত অবস্থায় আছে। এগুলো এই মুহূর্তে হয়তো সামনে আসছে না। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি চালু রেখেছি। দেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাচ্ছি, সাথে সাথেই আমাদের র্যাবের টিম এটার সাথে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং চেষ্টা করছি যত দ্রুত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রমাণ সহ আমরা যাতে এই অস্ত্রগুলোকে উদ্ধার করতে পারি। গত বছরের 12 আগস্ট থেকে পুলিশ সদর দপ্তর একাধিকবার অস্ত্র ও গুলি জমা দেওয়ার আহ্বান জানায়, কিন্তু তাতে লাভ হয়নি। সে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য।
আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বিভিন্ন থানা ও প্রতিষ্ঠান থেকে 5,829টি আগ্নেয়াস্ত্র এবং 6,06,742টি গুলি লুট হয়েছে। পুলিশের হিসাবে 1,366টি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে ধরনের অপ্রত্যাশিত ঘটনাগুলো লক্ষ্য করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে থানায়, বেশ কয়েকটি থানায় বা সারা দেশেই কিছু কিছু থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট হওয়া বা অস্ত্র লুট করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্রগুলো যারা নিয়েছে বা যারা লুট করেছে তারা তো আর সাধারণ বৈশিষ্ট্যের মানুষ না। এই দুই শ্রেণীর মানুষই অস্ত্রগুলো লুট করেছে। একটা হচ্ছে যারা পেশাদার অপরাধী তারা, দ্বিতীয়ত হচ্ছে যে এই অস্ত্রগুলোকে পুঁজি করে সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চায় সেই শ্রেণীর মানুষ। এইসব লুট হওয়া অস্ত্র সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। গত 24 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী এই সকল অস্ত্র উদ্ধারের শুরু করে, যেটা এখনও চলমান রয়েছে। এছাড়াও পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট এটাও চলছে এখন। এই দুইটা অভিযান চলছে এবং এরপরে সব অস্ত্র উদ্ধার করা যায়নি, তবে মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা গেছে। মোট 5700 প্রায় 5,700টি অস্ত্র লুট হয়েছে এবং 6,51,000 গোলাবারুদ এটা লুট হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যেটা পুলিশ সদর দপ্তর রিপোর্টে দেখছি যে এখন পর্যন্ত অস্ত্র প্রায় 75% অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু এখনও প্রায় 1300টি অস্ত্র উদ্ধার হয়নি। আর গোলাবারুদের ভেতর অর্থাৎ অ্যামুনিশনের মধ্যে উদ্ধার হয়েছে প্রায় 60%। এখনও 40% উদ্ধার হয়নি, অর্থাৎ প্রায় 2,31,000 অ্যামুনিশন এখনও উদ্ধার হয়নি। এসব লুট হওয়া অস্ত্র দিয়েই চলছে মব সন্ত্রাস, লুটপাট এবং নাশকতা। জুলাই আগস্টের যে সময়টা ছিল সেই সময়ে পুলিশের বিভিন্ন স্থাপনায় পুলিশের বেশ কিছু অস্ত্র খোয়া গেছে। তার মধ্যে প্রায় বিভিন্ন রকমের 1898টি আগ্নেয়াস্ত্র, এর বাইরে আপনার প্রায় 3 লাখ রাউন্ডের মতো গোলাবারুদ খোয়া গেছে। ইতিমধ্যে এইসব খোয়া যাওয়া অস্ত্র থেকে 1238টির মতো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় 630টির মতো অস্ত্র উদ্ধার হয়নি এবং গোলাবারুদের মধ্যে 1,20,000 রাউন্ডের মতো গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং বাকি গোলাবারুদ এখনও উদ্ধার করা হয়নি। সন্ত্রাসীদের হাতে যখন নানাভাবে সহজেই আসছে অবৈধ অস্ত্র, তখন হাতে বানানো অস্ত্রে আগ্রহ নেই শীর্ষ সন্ত্রাসীদের। মিয়ানমারে সংগঠিত জাতিগত দাঙ্গার প্রেক্ষিতে 2017 সাল থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। সেই সময় থেকেই বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে যায়। এই পথ হয়ে যায় বাংলাদেশে অস্ত্র প্রবেশের প্রধান চ্যানেল। পার্শ্ববর্তী এলাকা থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র আমাদের এখানে আসে। সাধারণত আমরা আমাদের ইন্টেলিজেন্স থেকে জানতে পারি যে কক্সবাজারের জন্য আপনার নাফ নদী অথবা নাফ নদীর তীরবর্তী যে নাফ নদী যেখানে শেষ হয়ে গেছে তারপরে যে স্থল যে সীমান্ত ওইটা দিয়ে কিছুটা এই অবৈধ অস্ত্র আসে। এছাড়াও বান্দরবনের ক্ষেত্রে আমরা দেখেছি যে নাইখংসরি অথবা থানচিতে আছে যে ওখানে নাকরাই এবং আরও কিছু কিছু এরিয়া যেগুলো থেকে এই অবৈধ অস্ত্রগুলো আমাদের বাংলাদেশে প্রবেশ করে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। দর্শক, সময় হলো বিজ্ঞাপন বিরতির। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। কক্সবাজার দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত, ভ্রমণ পিপাসু মানুষের জন্য অনন্য বিনোদন কেন্দ্র। সমুদ্রের গর্জন আর ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করতে মানুষ ছুটে যান এই স্থানটিতে, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বাণিজ্যিক নগরী। কক্সবাজারের পাশেই টেকনাফ। বাংলাদেশ সীমানার নাফ নদীতে তাকালেই দেখা যায় আরেকটি দেশ, মিয়ানমার। বেঁচে থাকার একমাত্র উৎস হিসেবে এই নাফ নদীকে বেছে নিয়েছে এখানকার জেলেরা। মনোমুগ্ধকর এই পরিবেশটি হয়ে উঠেছে আতঙ্কের একটি অঞ্চল।
প্রেক্ষাপট এবার অনুসন্ধান করেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে কাজে লাগিয়ে কিভাবে একটি আতঙ্কের জনপদ হয়ে উঠেছে এখানকার সাধারণ মানুষের কাছে। আমরাও জানি যে সীমান্ত থেকে অস্ত্র আসার সুযোগ আছে বা অস্ত্র আসে, এবং আমরাও সেই অস্ত্রগুলি ধরে থাকি। বিগত দিনে অনেক অস্ত্র, এই বছরই অস্ত্রের পরিসংখ্যানটা আমার কাছে নাই, এই বছর অনেক অস্ত্র আমরা সীমান্ত থেকে ক্রস করার সময় আমরা ধরেছি, এবং গত দুদিন আগে আমাদের একটা অপারেশন আপনারা দেখেছেন, সেখানে কিছু বিদেশি অস্ত্র, অ্যামুনিশন এবং কিছু গোলা বারুদ আমরা পেয়েছি। সুতরাং অস্ত্র আসার বিষয়টার ক্ষেত্রে বিজিবি সবসময় সোচ্চার আছে, বিজিবি সবসময় চেষ্টা করে অস্ত্রগুলি ধরার জন্য। অস্ত্র আমরা চাই না যে আমাদের বাংলাদেশে অস্ত্র আসুক। কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবির, যেখানে আশ্রয় নিয়েছে মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গারা। বান্দরবানের ঘুমধুমাম তুমামরু সীমান্ত, এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে মিলেমিশে বসবাস রোহিঙ্গাদের, যার মাঝে শুধু একটি সীমানা রেখা। দৈনন্দিন প্রয়োজনে এখানকার স্থানীয় বাসিন্দাদের এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। পাহাড়ের বুক চিড়ে রাস্তা করে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে চলতে হয় এখানকার বাসিন্দাদের। স্থানীয় ভাষায় চাঁদের গাড়ি আর পায়ে হেঁটেই স্থানীয় বাসিন্দাদের কর্মব্যস্ততা। স্থানীয় বাসিন্দাদের সেবা দিতে এখানে রয়েছে ইউনিয়ন পরিষদ, শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় রয়েছে স্কুল। বাংলা ভাষার পাশাপাশি শিশুদের দক্ষ করে গড়তে ইংরেজি ভাষায়ও শিক্ষা কার্যক্রম দেখা যায় এসব স্কুলগুলোতে। বসবাসের জন্য পাহাড়ের বুকে জায়গা করে নিয়েছে কাঠের তৈরি ঘর। আদিবাসীদের বসত ভিটায় রয়েছে মাচাং। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যেখানে দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষের ছুটে আসা, সেখানকার স্থানীয়রা আসলে কতটা শান্তিতে আছে? না, অস্ত্র চোরাচালান, অবৈধ মাদক, এই বিষয়গুলো আমাদের দেশের জন্য নিরাপত্তার জন্য যেমন হুমকি, তেমনি আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য হুমকি। যে আমরা এখানে মনে করি এখানে আরসা, জাবা, আলোকিন বা আরছু যারাই বলেন, তাদের মাধ্যমে বা এখানে আরকার আর্মির সহযোগিতায় অনেক মাত্র আমরা শুনতে পাই অস্ত্র চালানো এখানে ঘটে থাকেন। বাংলাদেশ মায়ানমার সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশের ভিতরে অবাধভাবে মায়ানমার থেকে ভারী অস্ত্র বাংলাদেশে আসছে, এবং এটির সাথে মায়ানমার এবং বাংলাদেশের কিছু চোরা কারবারি এবং কিছু সন্ত্রাসী গোষ্ঠী জড়িত। আমরা এর মধ্যে শঙ্কা করছি আমাদের দেশের স্থানীয়রা যদি সেটাতে জড়িয়ে পড়ে এবং বাংলাদেশের কিছু চোরা কারবারি যদি সেখানে জড়িয়ে পড়ে, তাহলে এই সমস্ত ভারী অস্ত্র রোহিঙ্গার হাত হয়ে রোহিঙ্গা ক্যাম্প হয়ে যদি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে, তাহলে আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এবং খুন খারাপি এবং আমাদের যে বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো তারা যদি সেটিকে ব্যবহার করে, তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। ঘুমধুম তুমমরু সীমান্তে যেখানে বিজিবির টহল আর নিরাপত্তার চৌকস পাহারা, সেখানে প্রেক্ষাপট যেতে চায় জামতলী রোহিঙ্গা ক্যাম্পে। এটি জামতলী রোহিঙ্গা ক্যাম্প। এখানেও গড়ে উঠেছে স্থানীয় বাজার। অসংখ্য মানুষের ব্যস্ততা এই বাজারকে ঘিরে, যেখানে রোহিঙ্গা আর স্থানীয়দের মিলেমিশে চলা। এরই মাঝে সীমান্ত নিরাপদ রাখতে বিজিবির পাশাপাশি এখানে রয়েছে এপিবিএন। এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমরা নিয়মিত ব্যবধানে অভিযান পরিচালনা করি। রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে সাধারণত নিয়োজিত থাকে এপিবিএন। সো এপিবিএনের সাথে সমন্বয় করে আমরা যৌথ অভিযান পরিচালনা করি, আবার কখনো কখনো আমরা একক অভিযান পরিচালনা করি। আপনি শুনে হয়তোবা আপনার ভালো লাগবে যে গত এক বছরে আমরা রোহিঙ্গা ক্যাম্পে অনেকগুলো অপারেশন অভিযান করেছিলাম। সেই অভিযানে আমরা মোরাললেস 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি, 3টি গ্রেনেড, 10টি অ্যান্টি পার্সোনাল মাইন এবং বহু সংখ্যক অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি। আর এই অপারেশনগুলোতে আমরা অস্ত্র চোরাচালান অথবা সন্ত্রাসীদেরকে আটক করতে সক্ষম হয়েছি। রোহিঙ্গা ক্যাম্পের চারপাশ ঘিরে চলে নিশ্ছিদ্র টহল। এপিবিএন সদস্যদের এই নিরাপত্তা শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, এই নিরাপত্তা এখানকার স্থানীয়দের জন্য। বাংলাদেশত রিফিউজি ক্যাম্পত আছি, তো আর আজও রিফিউজি, তো রিফিউজির তো কিছু রাইট আছে আর রিফিউজির তো কিছু ডিমান্ড আছে। মেসাল আর তো ইয়ান তখন আর দেশ ন, তো আর দেশ হল যে মিয়ানমার, আর দেশিত্যা আর কানি ওতনি কম
তো আর তো হঠাৎ করে আর দেশের মাঝে একখান ঘটনা ওনার কারণে আর তো আর এখন ইচ্ছা করি নুয়াই আর জুগুরি হন ওনারা নুয়াই আর বাংলাদেশের নুয়াই আর ওদের বর্মার যারা জালেম মিলিটারি জিন আছে খুনি মিলিটারি ইতারা আর বহুত কিসিমর সিস্টেমেটিক ওয়েলের আর জুলুম করি আর টর্চার করি ইভেন আর মা আর গুড়াগাড়া পয়সুয়েন ইনরে কিসিম্মা জালেমি হরকত লই র্যাপ বা দেনিলা বানিন বা দেনিলা ডইলা বডিলা হতরা জুলুম কল করি যেন রোহিঙ্গা কম হদি বা আর কানত হনতে ঠাইনে পারাদে সিস্টেমই আনত লিয়েছে আর রোহিঙ্গা গরত দিয়ে রোহিঙ্গা কম মাঝে বালাই আছে খারাপ আছে রোহিঙ্গা ওভারঅল কম যারা আছে হামিন গরত দিয়ে মানুষ নলহনা খুশি নয় কে ইয়ান বেকুনে জানাতে খারাপ পামিয়ান হুকুমতের উল্টা দেশের কানুনের উল্টা তো হামিয়ান বেকুনলে এগেইনস্ট ইয়ানল্লা রোহিঙ্গা কমে যারা মানুষ আছে তারা কোনোদিন ইয়ানরে কম নজরে নসা। রোহিঙ্গা ক্যাম্প একটি বিস্তীর্ণ এলাকা, আপনিও জানেন যে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এই দুইটা উপজেলা নিয়ে রোহিঙ্গা ক্যাম্প। এই রোহিঙ্গা ক্যাম্পটা একটু সীমান্তবর্তী এলাকায় হওয়াতে এবং প্রধান সড়কের পাশে হওয়াতেই এর ক্যাম্পের মধ্যে যে অস্ত্র ঢুকছে না এটা আমরা বলবো না, এর মধ্যে অস্ত্র ঢুকছে এবং সেই অস্ত্রগুলো ওখানে যারা নিচ্ছে তাদেরকে আমরা এনলিস্ট করছি, তাদের তালিকা বানানো হয়েছে এবং আমাদের কাছে আছে। এই ধরনের অস্ত্র যেন না ঢুকে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। রোহিঙ্গা ক্যাম্প বাসিন্দা ও সীমান্ত বাসিন্দাদের বিষয়ে টেকনাফ, উখিয়া আর বান্দরবানের এই অঞ্চল নিরাপদ রাখতে সেনাবাহিনীর প্রতিদিনের কর্মব্যস্ততা আর চেকপোস্ট, যার মধ্যেও রয়েছে এক আতঙ্ক। প্রেক্ষাপটের অনুসন্ধানে উঠে এসেছে আতঙ্কের সেসব চাঞ্চল্যকর তথ্য। আপনাদের এই পাড়ায় এসে আমরা অনেকদিন পরে এসে আপনাদের এই পাড়ার মধ্যে একসাথে মিশে অনুভব করুন। ঘন সবুজ গহীন সবুজ অরণ্যের মাঝে তাকালে দর্শনার্থীদের কাছে এক বিস্ময় এই অঞ্চলটি, কিন্তু এর মাঝেই রয়েছে ভয়, আর সেই ভয়ের নাম বিভিন্ন বিদ্রোহী সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে বনের ভেতরে ভারী ভারী অস্ত্রে সজ্জিত এরা কারা? এরাই নিষিদ্ধ বিদ্রোহী সন্ত্রাসী সংগঠন, যাদের কাজ পাহাড়ের মানুষদের মাঝে অশান্তি ছড়ানো। তাদের পথের মুখোমুখি হলেই এভাবেই সম্মুখীন হতে হয় প্রশ্নের। এগুলির সাথে আমাদের কিছু আমাদের বাংলাদেশিরাও সম্পৃক্ত আছে, তারাও এগুলিকে প্রশ্রয় দিয়ে থাকেন। তো যে কারণেই বাংলাদেশে এই অস্ত্র আসার সুযোগ হয়ে থাকে, তো এই সুযোগটা যেন না হয় সেজন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করব, জনগণকে রিকোয়েস্ট করব যেন তারা এই বিষয়টা দিকে খেয়াল রাখেন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের ঘুমধুম তুমম্ব্রু সীমান্তের ওপারে মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চৌকি এটি। দূর থেকেই দেখা যায় আরাকান আর্মির পতাকা। দুদেশের সীমান্তকে নিরাপদ রাখতে সীমান্ত কাঁটাতারে চলে বিজিবির টহল, যেই টহলকে ঘিরে রয়েছে দেশের ভূখণ্ডের পাশাপাশি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ রাখা। সীমান্ত আরও সুরক্ষিত হচ্ছে, তবে এটা ঠিক যে আমরা যেরকম আমাদেরকে সুসংগত করছি, আমরা যেরকম আমাদেরকে ইকুইপ করছি, আমরা যেভাবে আমাদেরকে ডিজিটাইজ করছি, সমভাবে যারা চোরাকারবারি আছে তারাও নিত্য নতুন পন্থা অবলম্বন করছে যে চোরাচালানের সাথে তাদেরকে চোরাচালান থেকে তাদের সাফল্যটা বের করানোর জন্য। তো এইটা একটা গেম, যে গেমে আমরা সবসময় আপার হ্যান্ডে থাকার চেষ্টা করি এবং আমরা সবসময় আমরা এই চোরাচালান সহ সীমান্তে যত অপরাধ আছে সেগুলিকে প্রতিহত করার চেষ্টা করি। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আরাকান বাহিনী আর আরসা বাহিনীর পর প্রেক্ষাপট এবার গিয়েছে বান্দরবানের কুকি চীনের আস্তানায়। দূরে জ্বলছে আগুন, থেমে নেই যাদের অপরাধ আর সন্ত্রাসী কর্মকাণ্ড। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের নিয়মিত টহলে এসব নিষিদ্ধ বিদ্রোহী সন্ত্রাসীদের আটক করা হয় বিভিন্ন অভিযানে। ভারী অস্ত্রের মধ্যে গ্রেনেড, মর্টার শেল, এজিএল, অ্যান্টি পার্সোনাল মাইন ও বিভিন্ন অস্ত্রসহ আটক হতে দেখা যায় এসব সন্ত্রাসীদের। কক্সবাজার, টেকনাফ, বান্দরবান অঞ্চলটি হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। রোহিঙ্গাদের ব্যবহার করে এখানে গড়ে উঠেছে নানান অপরাধমূলক কর্মকাণ্ড, যেখানে ক্যাম্পগুলোকে অস্ত্র আসার রুট হিসেবে ব্যবহার করছে দেশের সন্ত্রাসীরা।
আমরা দেখছি রোহিঙ্গা আছে বাংলাদেশে 12 থেকে 15 লাখ পর্যন্ত রোহিঙ্গা আছে। তারা যদি সশস্ত্র অবস্থায় বাংলাদেশে গ্রহণ করতে পারে বা বাংলাদেশের সশস্ত্র অবস্থায় যদি তারা অবস্থান করতে পারে, দেখা যাবে স্থানীয়দের সাথে বা যে কোনো সময় বাংলাদেশে একটা বড় ধরনের জিও পলিটিক্সে যেহেতু বাংলাদেশ রয়েছে, বড় ধরনের একটা সংঘাতে জড়িয়ে পড়তে পারে, হয়তো মায়ানমার সাথে না হোক বাংলাদেশের সাথে বা অন্য কোনোভাবে যদি আমরা এই সংঘাতে জড়িয়ে যাই, তাহলে আমাদের দেশে একটি ভয়াবহ বিপর্যয় আমরা শঙ্কা করছি। র্যাবের ম্যান্ডেটের ভেতরে যে কাজগুলো পড়ে তার ভেতরে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এই বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধারের যে কর্মকাণ্ড সেটিকে। আর সেই বিষয়ে বলতে পারি যে আমাদের সারা দেশে 15টা ব্যাটালিয়নের ভেতরেই আমাদের যে গোয়েন্দা তৎপরতা, এই গোয়েন্দা তৎপরতা সাদা পোশাকে চালু আছে এবং এটি 24/7। এবং এই গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি, পাওয়ার সাথে সাথেই অবৈধ অস্ত্র উদ্ধারের অপারেশনগুলোকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে আমরা চেষ্টা করছি যাতে করে অবৈধ অস্ত্রগুলো আমরা দ্রুত সময়ে আমাদের আওতায় নিয়ে আসতে পারি এবং এর সাথে জড়িত যে অপরাধী চক্র আছে তাদেরকে চিহ্নিত করতে পারি। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উদ্বিগ্ন দেশের বৈধ অস্ত্রের ব্যবসায়ীরা। প্রেক্ষাপটের কাছে এসব অত্যাধুনিক অস্ত্র নিয়ে কথা বলেন বৈধ অস্ত্র ব্যবসায়ীরা। টাকা থাকলেই কিন্তু আপনি একটা অস্ত্রের মালিক হতে পারেন না। আপনার কোটি কোটি টাকা, শত কোটি টাকা থাকতে পারে, কিন্তু এটা একটা বিশেষ, আপনি বাজারে যাবেন, একটা গাড়ির গ্যারেজে শোরুমে যাবেন, আপনি গাড়ি পছন্দ হলো, মডেল পছন্দ হলো, আপনি চেক দিয়ে নিয়ে চলে আসলেন, আপনার গাড়ির চাবি দিয়ে দিল, আপনি গাড়ি নিয়ে বাইরে চলে আসলেন, কোনো অসুবিধা নেই। আপনার মেয়ের বিয়ে বাইতুল মোকরমে যান, আমার 50 ভরি সোনা দরকার, পছন্দ হলো, চেক দিয়ে চলে আসলেন, নিয়ে আসলেন, টাকা থাকলেই আপনি কিনতে পারেন। কিন্তু আমাদের ব্যবসা বা ব্যবসার ধরনটা ইট ইজ সো ডিফারেন্ট, এত আলাদা যে আপনি টাকা থাকলেই পারবেন না। এটা কমোডিটিটা আপনার নিতে গেলে, এটা ওন করতে গেলে আপনার একটা কতগুলো নিয়ম আছে। এটার জন্য ফার্স্ট আপনি ইউ নিড এ লাইসেন্স, এবং লাইসেন্সটা নিতে হবে। লাইসেন্স ছাড়া আপনি যদি লক্ষ কোটি টাকা আমাকে দেন, আমি বৈধ লাইসেন্স ছাড়া, এটা দেয় সাধারণত জেলা প্রশাসক এবং হোম মিনিস্ট্রি, এর থেকে লাইসেন্সটা দেওয়া হয়। এবং এই লাইসেন্স পেতে গেলে অনেক কাঠখড় চড়াই উতরাই পার হয়ে তারপর আসতে হয়। সেই লাইসেন্সটা নিয়ে আসার পরেই আপনি আমার ক্লায়েন্ট বা কাস্টমার হতে পারেন। অবৈধ অস্ত্র যেখানে সহজলভ্য, সেখানে এসব বৈধ অস্ত্র পাওয়া কতটা সহজ? সিঙ্গেল ব্যারেল বন্দুক, রিপিটার সেমি অটো বন্দুক। দেশে পাখি শিকার বন্ধ হওয়ার পর ছোট অস্ত্রের দিকেই আগ্রহ অনেকের, বিশেষ করে .375, .22, .25, .32, 7mm এর মতো এসব অত্যাধুনিক অস্ত্রের চাহিদা সাথে বৈধ অস্ত্রধারীদের কাছে। ছোট এই অস্ত্রটি .25, হাতের তালুর মাঝে খুবই ছোট স্থান জুড়ে রয়েছে অত্যাধুনিক এই অস্ত্রটি। এসব অস্ত্র ব্যবহারে রয়েছে সরকারের নানা নির্দেশনা ও নিয়ম, যে কেউ চাইলেই এসব অস্ত্র বহন বা ক্রয় করতে পারে না। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর অবৈধ অস্ত্র উদ্ধার আর অস্ত্রের এসব রুট নিয়ে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর? এর জন্য যেটা করার প্রয়োজন, যে আপনি যেটা বললেন যে চিরুনি অভিযান, ইতিমধ্যে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এটা হয়তো একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে। এছাড়াও এখনও আমাদের নির্বাচনের প্রায় 5-6 মাস সময় আছে। এর ভিতর যৌথ বাহিনী এবং পুলিশ সহ যৌথ বাহিনী এরকম স্পেশাল ড্রাইভ একটা নিতে হবে এবং চিরুনি অভিযান পরিচালনা করতে হবে নির্বাচনের আগে। যে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে সংঘাত সহিংসতার প্রসঙ্গ কিংবা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে আলাদা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা, কিংবা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সেনাবাহিনী তারা কিন্তু সমন্বিতভাবেই কাজগুলো করে থাকে। তার মানে হচ্ছে যে আমার নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে আলাদা কিছু চ্যালেঞ্জ তৈরি হয়, আলাদা কিছু চাহিদা তৈরি হয়, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমার আলাদা ব্যবস্থা প্রয়োজন হয়। তাহলে সেই ব্যবস্থা আমার তো এই ব্যবস্থা আগের নির্বাচন থেকে এগুলো আমার প্রয়োজন হয়। তো সুতরাং সেই প্রয়োজনে নতুন করে অভিঘাত সৃষ্টি করবে এই অস্ত্রগুলো, যে অস্ত্রগুলো এখনও উদ্ধারের বাইরে আছে। যে সামনে যেহেতু নির্বাচন আছে,
নির্বাচনকে কেন্দ্র করে যে কেউ যেন অস্ত্রের অবৈধ প্রয়োগ করতে না পারে সে ব্যাপারে আমাদের দৃষ্টি রয়েছে। আর যেসব অস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। যদি কারো কাছে এরকম অবৈধ অস্ত্র সম্পর্কে কোনো তথ্য থাকে সেগুলো পুলিশকে বললে পুলিশ তাদের নাম পরিচয় গোপন রেখে এই অস্ত্র উদ্ধার সহায়তা করবে এবং তাকে রাষ্ট্র স্বীকৃত যেসব পুরস্কার সেই পুরস্কার পাওয়ার বন্দোবস্ত করবে। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যই শুধু নয়, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্রের উৎস বন্ধ করতে হবে, উদ্ধার করতে হবে অবৈধ অস্ত্র। সামনেই নির্বাচন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অঙ্গীকার। কিন্তু এই নির্বাচনের পথে অন্যতম প্রধান বাধা হলো অবৈধ অস্ত্র। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে ঠিক করতে হবে, উদ্ধার করতে হবে অবৈধ অস্ত্র, বন্ধ করতে হবে অবৈধ অস্ত্রের উৎস। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুতই এ ব্যাপারে যুগোপযোগী এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ আমাদের জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইল প্রেক্ষাপট@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।